নমস্কার, দেখছেন জি24 ঘন্টা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সম্প্রীতি, আর আপনারা দেখছেন মণিপাল হসপিটালস নিবেদিত স্বাস্থ্য দর্পণ। আজ আমরা আলোচনা করব করোনারি আর্টারি ডিজিজ নিয়ে, আর এই নিয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অরিজিৎ ঘোষ, ইনচার্জ ক্যাথল্যাব মণিপাল হসপিটাল ব্রডওয়ে। ডক্টর ঘোষ, আপনাকে স্বাগত জি24 ঘন্টায়। এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুজয় চ্যাটার্জি, কনসালট্যান্ট কার্ডিওথোরাসিক সার্জন। ডক্টর চ্যাটার্জি, আপনাকে স্বাগত জি24 ঘন্টায়। আর আপনাদের কি একটু মনে হচ্ছে তো যে আমি তো বরাবর মণিপাল হসপিটালসই বলি, মণিপাল হসপিটালস ব্রডওয়ে কোথা থেকে এলো? জানিয়ে দিই, সল্টলেক স্টেডিয়ামে জাস্ট অপোজিটে। আই হোপ যে আর কোনো কনফিউশন নেই আপনাদের। আর এবার একটু আলোচনাতে আসি। এই যে হার্টের অসুখ, হার্টের সমস্যা আমরা বলি, সেটা নিয়েই জানবো। তার জন্য ডক্টর ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর ঘোষ, এইটাই জানবো যে সাধারণ মানুষ যারা এই আমার দর্শকদের মতো হার্টের সমস্যা বা হার্টের অসুখ বলতে সব আমরা একটাই বুঝি, বিষয়টা কি? আর এই হার্টের সমস্যা বা হার্টের অসুখ নিয়ে আমাদের যে মিনিমাম নলেজটা থাকাটা কেন খুব দরকার এখনকার সময়? খুব সোজাভাবে একটা কথা বলতে গেলে, হার্ট হচ্ছে একটা মাস্কুলার অর্গান। তার কাজ হচ্ছে খুব সুসংগতভাবে পাম্প করে রক্তটাকে বিভিন্ন দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে দেওয়া, তাতে করে আর কি সেখান থেকে অক্সিজেনেটেড ব্লাড গিয়ে শরীরের বিভিন্ন অর্গানে তার অক্সিজেন সাপ্লাই হলে পরে সেগুলো ভালোভাবে কাজ করতে পারে। এটা হচ্ছে একটা বটম লাইন। তো তাহলে পরে সেইটা করবার জন্য হার্টের কিছু কিছু ইম্পর্টেন্ট পার্টস আছে। তার মধ্যে একটা পার্ট হচ্ছে করোনারি আর্টারি। করোনারি আর্টারি মানে সব অর্গ্যানেরই যেমন একটা রক্ত সাপ্লাই আছে, তেমনই হচ্ছে হার্ট তো একটা মাস্কুলার অর্গান, তো তারও কিছু কিছু রক্ত প্রবাহ বা খাওয়ার দাওয়ারের প্রয়োজন, নিজস্ব চাহিদা। সেই নিজস্ব চাহিদা মেটাতে গিয়ে হার্টের ওপরে তিনটে মহাধমনী আমরা দেখতে পাই, যেটাকে এপিকার্ডিয়াল করোনারি আর্টারি বলে। এবং সেই এপিকার্ডিয়াল করোনারি আর্টারির ব্লকগুলোকে বলা হয় করোনারি আর্টারি ডিজিজ। এছাড়াও হার্টের কিন্তু আরও অনেক ধরনের ব্লক হতে পারে, যেমন হচ্ছে হার্টের ইলেকট্রিক্যাল ব্লক। ইলেকট্রিক্যাল ব্লক অর্থ হলো যেমন বিভিন্ন অর্গানে নার্ভ থাকে, বিভিন্ন অর্গানে আর্টারি থাকে, তেমনই হার্টের মধ্যেও কিছু নার্ভ আছে। সেই নার্ভগুলো যদি ঠিকঠাক করে কাজ না করতে পারে, তাহলে হার্টের গতি সেটা কিন্তু মন্থর হয়ে পড়ে। এবং তার যা সিমটম, সেগুলো আমরা পরে ডিসকাস করবো হয়তো। আর আরেকটা পার্ট হচ্ছে হার্টের ভ্যালভ। এই যে রক্ত প্রবাহটা যে চলছে, এই রক্ত প্রবাহটা ইউনিডিরেকশনাল একটা ব্লাড ফ্লো। যদি এই ভ্যালভগুলো ঠিক করে কাজ না করে, তাহলে রক্ত প্রবাহটা সামনের দিকে হবে না, পেছনের দিকে হতে পারে, বা প্রপার ওয়েতে না হতে পারে। সেজন্য কিছু ভ্যালভের প্রয়োজন। তার মধ্যে এওটিক ভ্যালভ, মাইট্রাল ভ্যালভ, 4 ধরনের ভ্যালভ আছে, যেটা আমরা মাধ্যমিক পরীক্ষায় কিন্তু পড়েছি এই ভ্যালভের কথা। তো সেইগুলোর অসুখ হতে পারে। তাহলে জিনিসটাকে সাম আপ যদি আমরা করি, হার্টের মূল অসুখগুলো হার্টের ভ্যালভের জন্য হতে পারে, ইলেকট্রিক্যাল সিস্টেমের জন্য হতে পারে, এবং করোনারি আর্টারি ডিজিজ হতে পারে। এইগুলোই হার্টের অসুখের মেজর কারণ, বা সর্বাধিক এই অসুখগুলোই আমরা দেখে থাকি। আচ্ছা ডক্টর চ্যাটার্জি, এগুলো কেন হয়? মানে উনি যে যে বিষয়গুলো বললেন যে এগুলো হতে পারে, কেন হয়? মানে সেটা কি আমাদের লাইফস্টাইল প্রবলেমের জন্য হয়, বা কোনো জেনেটিক কারণে হয়? কেন হয় এগুলো? করোনারি আর্টারি ডিজিজটা কি? করোনারি আর্টারিজ হচ্ছে, যেটা অরিজিৎদা বললো, যে হার্টের রক্ত প্রবাহ করার জন্য 3টে মূল এপিকার্ডিয়াল আর্টারিজ, যেগুলো হার্টের প্রত্যেকটা কোনায় রক্ত নিয়ে যায়। এবার আর্টারি ডিজিজ কেন হয় না, ওই আর্টারিগুলোই যখন ব্লক হয়ে যায়, তাতে আস্তে আস্তে যখন কোলেস্ট্রল, তার উপরে ক্যালসিয়াম দিয়ে দিয়ে হার্টের রক্ত পাইপগুলো সরু হয়ে যায়। তো যার ডায়ামিটার থাকাটা এরকম দরকার, সেটা সরু হয়ে গিয়ে এতটা ডায়ামিটার হয়ে গেল। তখন অবভিয়াসলি কি হচ্ছে, হার্টের রক্ত প্রবাহটা, হার্টের যে রক্তের চাহিদাটা, সেটা কমে যাচ্ছে, এবং তার জন্য নানা রকম উপসর্গ হয়। তার প্রধান কারণ হিসাবে যদি আমরা দেখি, প্রথমে আমরা দুটো ভাগে ভাগ করে নিই। এক নম্বর হচ্ছে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস, যেগুলো ধরুন বয়স, তারপরে হচ্ছে সেক্স, মানে মেলদের বেশি হয়, বয়স হলে বেশি হয়, ভারতীয় উপমহাদেশের লোকেদের বেশি হয়। এগুলো আমরা কিছু চেঞ্জ করতে পারবো না। তার সাথে এবার মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস কতগুলো আছে, যেগুলো আমরা চেঞ্জ করতে পারবো। তার যদি প্রিকশন নিই, তাহলে মানুষ এর থেকে বাঁচতে পারে। তার মধ্যে ব্লাড প্রেশার, ব্লাড সুগার, হাই কোলেস্ট্রল, স্ট্রেস একটা খুব বড় কারণ আজকালকার দিনে। তারপরে হচ্ছে আপনার ল্যাক অফ এক্সারসাইজ, ওবিসিটি, সেডেন্টারি লাইফস্টাইল। এইগুলো প্রধানত কারণ, যে কারণে এই করোনারি আর্টারি ডিজিজগুলো হয়। তো এগুলোরই বিভিন্ন রকম প্রিভেন্টিভ মেজার্স আছে, যেগুলো যদি নিই তাহলে এটাকে অনেকাংশে প্রিভেন্ট করা যায়। এবার সেইগুলো আমাদের মেনে চলতে হবে। আমার একদম সাধারণ জ্ঞানে যেটা বলে, এই প্রিভেন্টিভ মেজার্সের কথা যখন ডক্টর চ্যাটার্জি বলছেন, আমরা আজকাল খুব নিজে নিজে ডাক্তারিতে অভ্যস্ত। কিছু একটা সমস্যা হলো, বুকে একটু ব্যথা করলো, সঙ্গে সঙ্গে একটু গ্যাসের ট্যাবলেট খেয়ে নেওয়া, বা কোনো একটা নিয়ারেস্ট ফার্মেসিতে গিয়ে সেখান থেকে কোনো একটা মেডিসিন নিয়ে নেওয়া। তো এটা না করে বোধহয় যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়াটাই অত্যন্ত বুদ্ধির কাজ। তো সেক্ষেত্রে আমি একটু জানতে চাইবো, সিমটমস তো কিছু না কিছু থাকেই নিশ্চয়ই। তো ডক্টর চ্যাটার্জি একটু যদি বলেন, হার্টের রোগের বা
করোনারি আর্টারি ডিজিজ, হার্টের রোগের সিমটম বললে তো এটা অনেকটা ভেরিড হয়ে যায়। করোনারি আর্টারি ডিজিজ যদি হয় তার প্রধান সিমটম হচ্ছে চেস্ট পেন, বুকে ব্যথা। এবার এই বুকে ব্যথাটার একটা আমরা একটু ডিসক্রাইব করা দরকার আমার এবং অরিজিৎদার, যে বুকে ব্যথা, হার্টের জন্য যে বুকে ব্যথা সেটার কতগুলো বৈশিষ্ট্য আছে। নাম্বার ওয়ান ইজ বুকে ব্যথার লোকেশন, কোথায় হয় না এটা বুকের বাঁ দিকে, সেখান থেকে ব্যথাটা উপরে চোয়ালের দিকে বা হাতের দিকে যাচ্ছে, এটা হচ্ছে লোকেশন। সেকেন্ড হচ্ছে যে বুকে ব্যথাটা কেমন, অনেকেই বলে যে সেটা ঠিক ব্যথা না, সেটা হচ্ছে বুকে একটা চাপ মতন ব্যাপার, যেন মনে হচ্ছে কাপড় দিয়ে বুকটাকে টেনে চেপে রেখেছে। তৃতীয় হচ্ছে কখন হচ্ছে, অনেকার্থেই দেখা যায় যে ব্যথাটা হয় যখনই আমাদের শরীর এক্সার্ট করে। সেটা হতে পারে যে সে নর্মালি 5 মিনিট হাঁটতে পারছে, 6 মিনিট গেলে তার বুকে ব্যথা হচ্ছে। অতিরিক্ত উত্তেজনা, তখন বুকে ব্যথা হচ্ছে। সিঁড়ি ভাঙতে সমস্যা, সে যদি একতলা সিঁড়ি ভাঙার অভ্যাস থাকে, একতলায় হয়তো হচ্ছে না, কিন্তু যখনই সে দুতলায় যাচ্ছে তখন হচ্ছে। বা অনেক সময় যেটা আপনি যেটা বললেন যে খাওয়ার পর, আমাদের মনে রাখতে হবে যে যখন আমরা খাই তখনও কিন্তু হার্ট অনেক বেশি কাজ করে, কারণ খাবারটাকে হজম করতে হয়। তো খাওয়ার পরে যে একটা বুকে ব্যথা হয়, সেটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, সেটা কনফিউজ হয়ে যায় লোকে যে খাওয়ার পরে হচ্ছে ব্যথাটা, সেটা নিশ্চয়ই হচ্ছে আপনার গ্যাসের জন্য। কিন্তু সেটা অনেক সময়ই দেখা যায় যে সেটা কিন্তু গ্যাসের জন্য না, সেটা করোনারি আর্টারি ডিজিজের পেন। যেটা আমি বলার মেল উদ্দেশ্য হলো, দেখুন একটা ডিমান্ড সাপ্লাই মিসম্যাচ থাকে। হার্টের যে রক্তের ধমনীগুলো সেটা সরু হয়ে গেছে, সরু হয়ে যাওয়ার জন্যে সেটা নর্মাল মানুষে বসে আছে, রক্ত চলাচল করছে, সেটা চলে যাচ্ছে। কিন্তু তারই যখন সাপ্লাইটা, ডিমান্ডটা বেশি, তখন ওই কনস্ট্রিক্টেড বা সরু আর্টারিগুলো কিন্তু সেই সাপ্লাইটা করতে পারছে না। তো যখনই হার্টের ডিমান্ড বাড়ছে কিন্তু সাপ্লাই নেই, তখনই বুকে ব্যথাটা হবে। ডক্টর ঘোষের কাছে আমি যাব। ডক্টর ঘোষ, আমরা একটা খুব কমন দুটো ওয়ার্ড শুনি, এক হচ্ছে হার্ট অ্যাটাক আর একটা হচ্ছে হার্ট ফেলিয়ার। সাধারণ মানুষের কাছে এই দুটো জিনিসই সেম, কিন্তু এই দুটো কি আলাদা? আর যদি আলাদা হয়, হার্ট অ্যাটাক ঠিক কী কারণে হয়? হার্ট অ্যাটাক আর হার্ট ফেলিওর এই দুটোকে একদম সম্পূর্ণরূপে আলাদা করা যাবে না। আচ্ছা। তার কারণ হচ্ছে হার্ট ফেলিয়ার মানে হচ্ছে যে একটা হার্টের কারণে শ্বাসকষ্ট। হার্টের কারণে যেমন আমাদের লাংসের কারণে শ্বাসকষ্টটাকে বলা হয় অ্যাজমা, মানে এটা হার্ট ফেলিয়ার বললে অনেকে খুব ভয় পেয়ে যান, সাডেন কার্ডিয়াক ডেথ, সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে তাদের মনে একটা চিন্তাভাবনা চলতে থাকে। কিন্তু হার্ট ফেলিয়ার মানে হার্টের পাম্পিং কম বা হার্টের স্টিফনেস বৃদ্ধি, যাই কারণ, অনেক কারণ হয়, সেটার কারণে একজন মানুষ প্রপারলি শ্বাস নিতে পারছেন না। তাহলে এইটাই হচ্ছে হার্ট ফেলিয়ারের সিমটমস। আচ্ছা। আর আরেকটা জিনিস যেটা বলার, যে হার্ট অ্যাটাক মানে হচ্ছে হঠাৎ করে বুকের মাঝখানের প্রচণ্ড চাপ ব্যথা। ডক্টর চ্যাটার্জি যেমন বললেন যে বুকের অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল ডিসক্রিপশন যখন অ্যাঞ্জাইনার দেওয়া হয়, সেটাকে বলা হয় রেট্রোস্টার্নাল মানে বুকের মাঝখানে। আমাদের সবারই একটা ধারণা যে আর কি বুকের বাঁ দিকে যা যা ব্যথা হবে সেগুলো হার্টের থেকে হবে, কিন্তু আমরা যেগুলো আর কি বেশি জোর দেওয়ার কথা ভাবি, সেটা হচ্ছে বুকের মাঝামাঝি কোনো জায়গায় যদি বুকে প্রচণ্ড চাপ, যেমন উনি বললেন যে আর কি কিছু একটা যেন ভারী কিছু যে বেঁধে রেখেছে, কেউ কেউ বলেন পাথর চাপা রেখেছে, এবং সেইগুলো যখন হয় বুকের অনেকটা জায়গা জুড়ে, তখন আমরা ভাবি যে এটা হার্টের থেকে, এই মানুষের এটা হার্ট অ্যাটাকের জন্য হতে পারে। এখন সব বুকে ব্যথা কিন্তু হার্ট অ্যাটাক নয়, এটা মনে রাখতে হবে। যে উনি যেমন প্রথমেই বললেন যে হার্টের ক্যালিবার, আর্টারির ক্যালিবারগুলো নষ্ট হয়ে গেছে, দের ইজ এ ডিমান্ড সাপ্লাই মিসম্যাচ, এবং সেই কারণে যতটা কাজ করবার জন্য যতটা অক্সিজেনের প্রয়োজন ততটা আমি সরবরাহ করতে পারছি না, এবং সেই কারণে আমার বুকে ব্যথা উঠছে। তাহলে প্রথম যে সিমটমসগুলো আমরা দেখি, সেগুলো চলাফেরা করার সময় মানুষের হয়। খানিকটা গেল, বুকের একটা চাপ উঠলো, দাঁড়ালেন, 5 মিনিট দাঁড়াবার পরে সেটা আবার ঠিক হয়ে গেল। কিন্তু হার্ট অ্যাটাক হলে যেটা আমরা বলি, যেটা রেস্ট পেন মানে হচ্ছে উইদাউট এনি এক্সারশন। হঠাৎ খারাপ ধরনের বুকে ব্যথা বলতে আমরা কি বুঝি? খারাপ ধরনের বুকে ব্যথা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি বুকের মাঝখানটা হঠাৎ করে প্রচণ্ড ভারী হয়ে এলো, এবং যেটা প্রায় রেস্টে থাকাকালীন হলো এবং 20 মিনিটের বেশি হচ্ছে। এটা গ্যাস অম্বল বলে ভুল হতে পারে, কারণ বুকের মাঝখানে হচ্ছে। তাহলে আমাদের সাজেশন হবে যে বুকের মাঝখানের কোনো জমাট চাপ ব্যথা যদি হয়, আপনি গ্যাস অম্বলের ওষুধ বাড়িতে যা আছে সেটা খেয়ে ট্রাই করলেন, 8 ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে সেটা কোনো রকম পরিবর্তন হলো না, সঙ্গে ঘাম হচ্ছে, এসিতেও ঘাম হচ্ছে, এবং বুকে চাপের সঙ্গে হাতটা ঝিনঝিন করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, প্রচণ্ড সাফোকেশন হচ্ছে, গলাটা চেপে ধরছে, ডোন্ট ওয়েট, গো টু ইউর নিয়ারেস্ট মেডিকেল ফেসিলিটি, গেট অ্যান ইসিজি ডান, ওখানকার ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলুন। তারা যদি বলেন যে না এটা গ্যাস অম্বল থেকেই হচ্ছে, তাহলে ঠিক আছে। তারা যদি বলেন যে না এটা গ্যাস অম্বল থেকে মনে হচ্ছে না, হার্টের সমস্যা হতে পারে,
তাহলে পরে ওনারা যদি ভর্তি করতে চান ভর্তি হন। এটাই হচ্ছে কি মূল বক্তব্য, যে বুকের মাঝখানে জমাট চাপ ব্যথা যদি 8 ঘন্টার বেশি থাকে, গ্যাস অম্বলের ওষুধ খেয়ে সেটার পরিবর্তন হচ্ছে না, হার্ট অ্যাটাক ভাববার যথেষ্ট কারণ আছে। এখন সময় একটা বিরতি, দেখতে থাকুন সিচু। বা আর্লি 40s-এর হার্ট অ্যাটাকের প্রবণতাটা অনেক বেড়েছে আগের থেকে। তো এগুলো তো কি তাহলে আমরা লাইফস্টাইল ডিজিজের মধ্যে বা লাইফস্টাইল ডিসঅর্ডারের মধ্যে ফেলতে পারি, বা এই রিলেটেড এগুলো কি ইন্টারকানেক্টেড? এখন আমরা দেখছি যে মানুষ অনেক বেশি ফাস্ট ফুড, জাঙ্ক ফুড ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তাদের সেডেন্টারি লাইফস্টাইল, তারা অনেকেই সারাদিন ওয়ার্ক ফ্রম হোম করছেন এবং তাদের যে কাজের চাপে তারা খুব স্মোক করছেন, উইকেন্ড পার্টিজ উইচ আর ভেরি মানে আর কি ইম্পর্টেন্ট থিংস, এবং তাদের যে ভেরি আনহেলদি লাইফস্টাইল, দে আর চিপিং ইন টু ভেরিয়াস সর্ট অফ থিংস উইচ আর নট টু বি ডান টু স্টে হেলদি। তো সেটা ডেফিনেটলি একটা ইয়াং লোকের হার্ট অ্যাটাক হওয়ার কারণ। এবং একটা কথা আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, ডক্টর চ্যাটার্জি বলেছেন যে বাই ডিফল্ট উই আর আ রিস্কি পপুলেশন বিকজ উই লিভ ইন সাউথ ইস্ট এশিয়া। সাউথ ইস্ট এশিয়ান পপুলেশন আর ইনহেরেন্টলি প্রোন টু করোনারি আর্টারি ডিজিজ। এবং যেগুলো কনভেনশনাল রিস্ক ফ্যাক্টরের কথা আমরা বলেছি, কিছু কিছু নন কনভেনশনাল রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো আমরা কিন্তু অনেক ক্ষেত্রে আইডেন্টিফাই করতে পারছি না। তাহলে দেয়ার ইজ আ নলেজ গ্যাপ। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রি ইন করোনারি আর্টারি ডিজিজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফ্যামিলি হিস্ট্রি বলতে আমরা কি বুঝি? ফার্স্ট ডিগ্রি রিলেটিভ। ফার্স্ট ডিগ্রি রিলেটিভ মানে বাবা, নিজের মা, নিজের ভাই, বোন, এরা হচ্ছে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ। এদের মধ্যে যারা মেল পার্সন, তারা যদি লেস দেন 55 ইয়ার্সে কারো যদি হার্ট অ্যাটাক হয় বা কারো যদি হঠাৎ করে দেখা গেল ধমনীতে ব্লক বেরোলো, অ্যাঞ্জিওপ্লাস্টি লাগলো, তাহলে পরে কিন্তু অন্য ফ্যামিলি মেম্বার্সরা আর ইনহেরেন্টলি প্রোন টু ডেভেলপ করোনারি আর্টারি ডিজিজ। আর যদি ফিমেল পেশেন্ট হয়, মা, দিদি, এদের যদি দেখা যায় লেস দেন 65 ইয়ার্সে এই ঘটনাগুলো ঘটছে, তাহলে পরে কিন্তু আপনার একটা ফ্যামিলি হিস্ট্রি হিসেবে এটাকে কনসিডার করা হয়। তাহলে এই রিস্ক ফ্যাক্টরসগুলোর কথা কিন্তু ডেফিনেটলি মাথায় রাখার প্রয়োজন। এবং হ্যাঁ, 30 বছরে যাদের হচ্ছে তাদের লাইফস্টাইলটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট হিসাবে আমরা দেখতে পাচ্ছি, যে এই রেকলেস লাইফস্টাইলের জন্য কিন্তু এই ইয়াং এজে কিন্তু হার্ট অ্যাটাক। আর এই জায়গাটায় আসবো ডক্টর চ্যাটার্জি, এই যে অনেক সময় হয় কি প্রিলিমিনারি স্টেজে হার্টের সমস্যাটা এতটা বোঝা যায় না, বা মানুষ এতটাই দৌড়চ্ছে হয়তো থাকলেও ব্যাপারটা নেগলিজেন্সের পর্যায়ে চলে যায়, কিংবা ওভারলুক করি আমরা। তো এটা যদি গিয়ে ধরুন আর্লিস্ট মানে একটু অ্যাডভান্স স্টেজে গিয়ে ধরুন ডিটেক্ট হলো, তখন কিভাবে ডায়াগনোস করেন আপনারা? এবং শুধু তাই নয়, সার্জারির কখন দরকার হয়? প্রথমেই আমি বলে দিই যে আপনার যেখান থেকে আলোচনাটা শুরু হচ্ছে, যে আমরা কি করে একটা বড় বিপদের আগে এই রোগটাকে নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে আমাদের টার্গেট। তো আমাদের শাস্ত্রে, কার্ডিয়াক সায়েন্সে, এই করোনারি আর্টারি ডিজিজের যে সিমটমগুলো হয় সেটার দিয়ে আমরা রোগটাকে দুভাগে ভাগ করে দিই, যেটাকে বলা হয় স্টেবল ইসকিমিক হার্ট ডিজিজ আর অ্যাকিউট করোনারি সিনড্রোম। স্টেবল ইসকিমিক হার্ট ডিজিজ মানে যে আপনার হচ্ছে, ব্যথাটা একটু এক্সার্ট করলে হচ্ছে, আবার থেমে যাচ্ছে, খেলে হলো, কিছুক্ষণ পর কমে গেল। কিন্তু ওই লোকটা, যে ভদ্রলোক বা ভদ্রমহিলার ওইটা হচ্ছে, সে কিন্তু প্রেডিক্ট করতে পারে অনেক সময় যে আমি এতটা সিঁড়ি দুভাগ উঠলেই কিন্তু আমার ব্যথা উঠবে, আমি একতলাতেই থাকবো। এক্স্যাক্টলি। অ্যান্ড আরেকটা হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম, ব্যথাটা বসে বসেই হয়ে গেল, 20 মিনিটে কমলো না, খুব আনচান করছে, তার সাথে শরীরে ঘাম আসছে। তো আমাদের সবাই, যারা মানুষ বলুন বা আমাদের ডাক্তারদের, সব সময় টার্গেট থাকে স্টেবল ইসকিমিক হার্ট ডিজিজের পর্যাতেই আমরা যদি ধরে নিয়ে তার চিকিৎসাটা করে নিতে পারি। তো সেইখানে হচ্ছে যখনই আপনার কারোর ধরুন বাড়িতে বুকে ব্যথা হচ্ছে, বুকে চাপ ধরছে, আবার কমে যাচ্ছে, সব সময় উচিত একজন কনসালটেন্ট বা একজন হার্টের হৃদরোগ বিশেষজ্ঞর কাছে দেখানো। আমি যেটা বলি আমার পেশেন্টদেরকে, যে দেখুন, আপনার যদি বেরিয়ে যায় যে আপনার হার্টের রোগ নেই, বুকে ব্যথা হচ্ছে কিন্তু ব্যথাটা মাংসপেশির ব্যথা, হয়তো আপনার হার্টে একটু টান লেগেছে, তাও তো বুকে ব্যথা হবে। তো সেটা জানতে পারলে আপনারা বা আমরা সবাই খুশি হই। কিন্তু ইফ ইট ইজ হিডেন অ্যান্ড উই ক্যানট ডিটেক্ট ইট, তাহলে ওই হার্ট অ্যাটাক স্টেজে যদি ধরা পড়ে, তখনই কিন্তু খুব বড় একটা বিপদ হয়ে যায়। অর্থাৎ আর্লি ডায়াগনোস যত হবে, সেটা রোগী এবং রোগীর পরিবার সেটাই সিমটম দেখে, এই যে সিমটমটা যখন স্টেবল ইসকিমিক, তখনই দেখা উচিত। এবং আমরা যখনই আমরা পেশেন্টের কাছে আসি, প্রথমেই যে হার্টের রোগের কি না ইসিজি করা হলো, ইকো করা হলো। অনেক অর্থেই দেখা যায় যে ইসিজি ইকো নর্মাল,
তখন আমরা পেশেন্টদের কিন্তু আমরা যদি দেখি যে সিমটমটা ইজ পার্টেনিং টু কোরোনারি আর্টারি ডিজিজ, উই আস্ক দেম টু গেট আ অ্যাঞ্জিওগ্রাফি ডান। ওকে, মনে রাখতে হবে যে অ্যাঞ্জিওগ্রাফিটা যদি নর্মাল ইকো, নর্মাল ইসিজি, কিন্তু একজনের ব্যথাটা হচ্ছে, তাহলে অ্যাঞ্জিওগ্রাফি ছাড়া কিন্তু খুব ভালোভাবে আমরা কোরোনারি আর্টারি ডিজিজ নির্ণয় করতে পারবো না। অ্যাঞ্জিওগ্রাফিটা দু রকমের হয়, অরিজিৎদা ডিসক্রাইব করে দেবেন। না, মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে দুটো জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, যে ইকো নর্মাল, ইসিজি নর্মাল, অথচ তাহলে ডাক্তারবাবু আমার হার্টের অসুখ আসছে বলছেন কেন? তো যদি ওনার যদি সিমটমসগুলোকে আমরা অ্যানালাইজ করি, তো হাঁটতে চলতে গেলে সিমটমসগুলো হয়, তাহলে পরে ইকো আর ইসিজি যখন করা হয়, পেশেন্ট তো শুয়ে থাকেন, তাহলে পরে ওই সিচুয়েশনটা কি রেসিপ্রোকেটেড, ওই রিফ্লেক্টেড হচ্ছে এই পরীক্ষাগুলো? তো হচ্ছে না। তাহলে আমাদের এমন কিছু একটা পরীক্ষা করার কথা ভাবতে হবে যার সঙ্গে আমাদের ডেইলি অ্যাক্টিভিটির মিল আছে। তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট, যেটা খুব ওয়াইডলি অ্যাভেলেবল, সেটা হচ্ছে ট্রেডমিল টেস্ট। আচ্ছা, তো ট্রেডমিল টেস্ট করলে আমরা কি করি, একটা বেল্টের ওপর আমরা হাঁটাই পেশেন্টকে, এবং তারপরে আমরা তার ইসিজি চেঞ্জেসগুলোকে দেখি। ট্রেডমিল টেস্টের সমস্যা হচ্ছে, ট্রেডমিল টেস্ট অনেকে করতে পারেন না, এক নম্বর। ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে ট্রেডমিল টেস্ট খুব একটা রিলায়েবল নয়, আর এল্ডারলি লোকেদের ক্ষেত্রে, যাদের বয়স প্রায় 65 বছরের উপরে চলে গেছে, তাদের ক্ষেত্রে ট্রেডমিল টেস্ট খুব একটা ভালো নির্ভরযোগ্য নয়। এবং ট্রেডমিল টেস্ট করবার পরে আমরা এটা বলতে পারবো না যে ওনার ধমনীতে কটা ব্লক আছে, কোথায় ব্লক আছে, বা তার সিভিয়ারিটি কতটা। সেই জন্য ট্রেডমিল টেস্ট এখন ইন্টারন্যাশনাল প্রোটোকল অনুযায়ী, ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি বলুন, আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি বলুন, এখন ইট ইজ স্টার্টিং টু গেট ফলিং আউট অফ ফেভার। তার কারণ হচ্ছে কি এই লিমিটেশনসগুলো। সেই জন্য হোয়াট উই সাজেস্ট আওয়ার পেশেন্ট, যে আমাদের উই হ্যাভ টু হ্যাভ আ ভেরি গুড আইডিয়া যে আপনার করোনারি আর্টারিতে ব্লক আছে কি নেই, এবং থাকলে কোথায় আছে। সেটার জন্য সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম করা যেতে পারে, বা কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাম করা যেতে পারে, ডিপেন্ডিং অন দ্য সিমটমস। তার মানে একটা সবার ক্ষেত্রে সিটি অ্যাঞ্জিও প্রযোজ্য না, সবার ক্ষেত্রে করোনারি অ্যাঞ্জিও প্রযোজ্য না, ইনভেসিভ। যাদের ক্ষেত্রে স্টেবল সিমটমস থাকে, হাঁটতে চলতে গেলে ব্যথা হয়, দাঁড়ালে ঠিক হয়ে যায়, তাদের ক্ষেত্রে সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম ইজ এ ভেরি গুড ইনভেস্টিগেশন টু রুল ইন অর রুল আউট। যাদের ক্ষেত্রে পেশেন্ট আসছে হার্ট অ্যাটাক সিমটমস নিয়ে বা খারাপ ধরনের বুকে ব্যথা নিয়ে, তাদের ক্ষেত্রে উই গো ইন উইথ অ্যান ইন্টেন্ট টু ফিক্স দ্য ব্লকস অ্যাট টাইমস, কারণ এটা তো অ্যাকিউট করোনারি সিনড্রোম। তাহলে তার ক্ষেত্রে সিটি অ্যাঞ্জিও নয়, তার ক্ষেত্রে কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাম। কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাফিতে যদি অ্যাঞ্জিওপ্লাস্টির প্রয়োজন হয়, তাহলে পরে যাতে তাকে একটা চিকিৎসা দেওয়া যায় বাই ডুইং অ্যান অ্যাঞ্জিওপ্লাস্টি। তাহলে স্টেবল সিমটমস, সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম। আনস্টেবল সিমটমস, ডোন্ট ওয়েট ফর সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম। আপনার ক্ষেত্রে কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন হচ্ছে ইনভেসিভ করোনারি অ্যাঞ্জিওগ্রাম। আচ্ছা, আমরা তো টেস্ট অ্যান্ড ডায়াগনোসিস কিভাবে হয় সেটা বুঝলাম। এবার আমরা যদি করোনারি আর্টারি ডিজিজকে প্রিভেন্ট করতে চাই, সেটা কি প্রিভেন্ট করা সম্ভব? যদি সম্ভব হয় কিভাবে? প্রিভেনশন তো এগুলো হচ্ছে প্রিভেন্টিভ ডিজিজের মধ্যেই পড়ে। আচ্ছা, এর মধ্যে কোনো ডাউট নেই, কারণ দিজ আর অল লাইফস্টাইল ডিজিজেস। অনেকটা আমাদের হাতে আছে। ওষুধপত্র লিখে আমরা ডাক্তারবাবুরা যা চিকিৎসা করে থাকি, সেটা কিন্তু ধরে নিতে হবে 50% অফ ইউর ট্রিটমেন্ট, 50% লাইজ উইথ ইউ। যে আপনি ওয়েদার ইউ আর টেকিং দ্যাট মেডিসিনস প্রপারলি, আপনি রেগুলার এক্সারসাইজ করেন কিনা, আপনি আপনার প্রেশার সুগারের টেস্টগুলো ঠিকঠাক করেন কিনা, অ্যাটলিস্ট বছরে একবার করে ব্লাড টেস্টগুলো করা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড টু মেনটেন আ হেলদি লাইফস্টাইল, অ্যাটলিস্ট আধ ঘন্টা করে সবার ব্রিস্ক ওয়াকিং করা উচিত। তবে এইটার মানে এই নয় যে আধ ঘন্টা করলেই আপনি ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। ইট ইজ অ্যান ইনক্রিমেন্টাল বেনিফিট। যে 2 ঘন্টা করবে সে বেশি বেনিফিট পাবে। দ্য বেয়ার মিনিমাম রিকোয়ারমেন্ট ইজ হাফ অ্যান আওয়ার, অ্যাটলিস্ট 5 days a week. Diet should be rich in fruits, sprouts, vegetables. অনেকে জিজ্ঞাসা করেন যে ভাত খাবো না রুটি খাবো, দুটোই কমপ্লেক্স কার্বোহাইড্রেট। ভাত রুটির পরিমাণটা কমিয়ে দিয়ে তরি তরকারির পরিমাণ বাড়ানো উচিত। মানে ভাতের মধ্যে তরকারি মেখে নয়, তরকারির মধ্যে ভাত মাখুন। এটা একটা ধরতে পারেন যে একটা গুড ওয়ে। তাহলে খাওয়া দাওয়ার কন্ট্রোল রাখা, হেলদি লাইফস্টাইল মেনটেন করা, একটা রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকা, দিস উইল বি হেল্পফুল ইন প্রিভেন্টিং দ্য কার্ডিয়াক ইভেন্টস। দারুণ। ডক্টর চ্যাটার্জি, আফটার ট্রিটমেন্ট আমাদের কিভাবে একজন রোগী তার নিজেকে কিভাবে মেনটেন করবেন, বা তার পরিবার পরিজন, আর যে কোনো এই ধরনের করোনারি আর্টারি ডিজিজের মধ্যে দিয়ে যেতে গেলে একটা তো সাইকোলজিক্যাল একটা ইম্প্যাক্টও পড়ে যে কোনো রোগে, নট অনলি করোনারি আর্টারি ডিজিজের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কি কি আপনারা পরামর্শ দেন? বিশেষ করে মণিপাল হসপিটালস একই ছাদের নিচে এন্টার মেডিকেল টিম কিভাবে কাজ করে একজন রোগীর জন্য, এটাও জানতে চাইবো একসঙ্গে। এবার আমি বলে নিই একটু ট্রিটমেন্টের ব্যাপারে, আমি দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে যে যখনই করোনারি অ্যাঞ্জিওগ্রাম হলো একজন পেশেন্টের, তখন করোনারি অ্যাঞ্জিওগ্রামে আমরা প্রধানত কি দেখে থাকি? করোনারি অ্যাঞ্জিওগ্রাম যখনই হয়, সেখানে আমরা প্রধানত ধমনীর ছবিটা আমাদের মুখের সামনে চলে আসে। সেখানে আমরা দেখি যে ব্লকেজটা কোথায় আছে, কটা ব্লকেজ আছে, এবং ব্লকেজটা কি দিয়ে তৈরি,
ক্যালসিয়াম দিয়ে তৈরি না শুধু চর্বি দিয়ে তৈরি। এবার এই তিনটে জিনিস প্লাস পেশেন্ট কি বয়স্ক, কত বয়স, তার ওয়ার্কিং ক্যাপাসিটি কীরকম, এইগুলোর বেসিসে আমরা মণিপাল হাসপাতালে হার্ট টিম অ্যাপ্রোচে ডিসিশন নিই যে তার প্রধান চিকিৎসাটা কী হবে। কার্ডিওলজিস্ট থাকেন, আমরা কার্ডিয়াক সার্জিক্যাল টিম থাকি, তারা ডিসাইড করি যে একজন পেশেন্টের চিকিৎসাটা কি স্টেন্টের মাধ্যমে হওয়া উচিত বা অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে হওয়া উচিত না সার্জারির মাধ্যমে হওয়া উচিত। সার্জারি বলতে বাইপাস সার্জারি। আর স্টেন্টের এবার এই যে বিচারটা এখানে কি হয় না, অনেক সময় যদি কার্ডিওলজিস্ট বা একজন লোক হিসাবে দেখেন তখন অনেক সময় বায়াস হয়ে যাওয়া যায়। তো তাই জন্য আমরা মণিপাল হাসপাতালে সবসময় মনে করি যখনই একটা অ্যাঞ্জিওগ্রামের রিপোর্ট আসে আমাদের কাছে যে ওটা অ্যানালিসিস করার জন্যে 2-3টে মাথা যাতে থাকে, হার্ট টিম হিসাবে অ্যানালিসিস হয় যে তার স্টেন্টিং তার ট্রিটমেন্ট কিনা না বাইপাস সার্জারি তার ট্রিটমেন্ট। সার্জারি হলে একটু বেশি দিন আপনাকে রেস্ট্রিক্ট করতে হয়, আর স্টেন্ট হলে একটু কম দিন রেস্ট্রিক্ট করতে হয়। করার পর তারপর কিন্তু আমরা যেটা বলি আ পারসন উইথ আ কোরোনারি আর্টারি ট্রিটেড কোরোনারি আর্টারি ডিজিজ ক্যান হ্যাভ অ্যান অ্যাবসলিউটলি নর্মাল ডিসিপ্লিনড লাইফ। হি মে হ্যাভ টু কাট ডাউন অন হিজ স্মোকিং অর পার্টিং, বাট যা কাজ করতে চায়, ভারী কাজ, হালকা কাজ, সব রকম কাজ কিন্তু সার্জারির পরও করতে পারবে, স্টেন্টের পরও করতে পারবে। আচ্ছা, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, একটা জিনিসের খুব ইম্পর্ট্যান্ট এখানে যে তাদেরকে রেগুলার বেসিসে 6 মাস 1 বছর অন্তর অন্তর একজন কার্ডিওলজিস্ট হোক বা একজন কার্ডিয়াক সার্জন হোক, হার্টের স্পেশালিস্ট, লেট আস টেক ইট ইন দ্যাট ওয়ে, হার্ট স্পেশালিস্টের কাছে যাওয়া উচিত। অ্যান্ড উই অ্যাডভাইস সার্টেন টেস্টস টু সি ওয়েদার এনিথিং ইজ অ্যাবনর্মাল। রোগটা বেশি পৌঁছে যাওয়ার আগে তাকে ধরে সঠিক চিকিৎসা অ্যান্ড আ বেসিক ফলো আপ, এই 3টে জিনিস যদি করা হয় তাহলে কিন্তু উই ক্যান উইন ওভার দিস ডিজিজ। অনেক ধন্যবাদ ডক্টর চ্যাটার্জি, অনেক ধন্যবাদ ডক্টর ঘোষ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম করোনারি আর্টারি ডিজিজ নিয়ে, ট্রিটমেন্ট কিভাবে ডায়াগনোজ করা হবে এবং শুধুমাত্র তাই নয়, তার আগে কিভাবে প্রিভেন্ট করতে পারবেন সেটাও বিশেষজ্ঞ চিকিৎসকরা আপনাদের জানালো। এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য আপনারা নজর রাখুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।